সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত, জানালেন দেশটির হাই কমিশনার। সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা। Our side, I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh. আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। অক্টোবর ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, থাকছে বেশ কিছু নিয়মের পরিবর্তন। এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে রাখতে চায় জামায়াত। সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। হাসিনা সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ঢাকায় গ্রেপ্তার। শাপলা চত্বর গণহত্যা মামলার অন্যতম আসামি। কাল নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে। এনসিপির পদযাত্রা ঘিরে রাজনীতিতে ফের উত্তেজনা। হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের বাধা। গতকালের হামলার ঘটনায় মামলা দায়ের। এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে নতুন করে সংঘাতে ইয়েমেনের হুতিরা। চলছে পাল্টাপাল্টি হামলা। পশ্চিম এশিয়ার আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা। বাংলাদেশ দলে ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন, সহ অধিনায়ক হৃদয়। 3 সংস্করণে 2 অধিনায়ক রাখার সিদ্ধান্ত বিসিবির। When you have 3 different captains, now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, 2 দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে আলাদা সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকায় দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে 2 দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাবার কথা বলেন মন্ত্রী পদমর্যাদা নিয়ে ঢাকায় আসা এই ভারতীয় দূত। জানান, ঢাকা দিল্লির মধ্যে এমন কিছু নেই যা সমাধানযোগ্য নয়। এটা একটা কার্সি কল ছিল, আর কার্সি কলে যা কার্সি হয় একটা মিটমাট হয়, আর there is no problem which cannot be sorted out with the mutual understanding. Ultimately at the end of the day it is people, from people to people, whatever is beneficial to both the democracies and the people. তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। প্রত্যাশা, তারেক রহমানের সফরেই গলবে 2 দেশের শীতল সম্পর্ক। Look forward for continuous relation. Ja bollam, right from culture to music, even cricket, I think is the prerogative of the Honorable Prime Minister. And of course from our side, I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও 2 দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত্যের কথা জানান। আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, যেহেতু ভোট হবে নির্দলীয়, তাই অংশ নেওয়ার ক্ষেত্রে সবারই সুযোগ থাকবে। প্রয়োজনে সেনা সদস্যদের মাঠে নামানো হবে। জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি সবকিছুতেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় দেশের অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসকের মাধ্যমে চলছে। ফলে যথাযথ সেবা না পাওয়ার অভিযোগ অনেকের। বিভিন্ন বিষয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে এবং সহজেই সমাধান আমরা পাচ্ছি না। সামাজিক কাজ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সাধারণ যে কাজগুলা, এই কাজগুলাতে আমরা কোনোভাবে করতে পারতেছি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাবের পরিপ্রেক্ষিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট হতে পারে। অক্টোবরকে সামনে রেখে কাজ করতেছে, কারণ একটা নির্বাচন কিন্তু শুধু ঘোষণা দিলে হবে না। পরীক্ষাটা কোন সময় হয়, বিভিন্ন ধর্মীয় যে আচার অনুষ্ঠান থাকে সেগুলো লক্ষ্য করতে হয়, বন্যা পরিস্থিতি দেখতে হয়। নিষিদ্ধ বলতে কোনো ওই শব্দ আমরা যাব না। একজন প্রার্থী উনি যদি যে পদের জন্য নির্বাচন করবেন সেই পদের যে যোগ্যতা আছে সেটা যদি থাকে এবং যে অযোগ্যতা আছে সেটা যদি ওনার না থাকে তাহলে উনি প্রার্থী হতে পারবেন। এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। নিখুঁতভাবে ভোট সম্পন্ন করতে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। অনলাইনে যে মনোনয়ন যে দেওয়ার যে সিস্টেম ছিল সেটা ব্যবহার হবে না, ইভিএম ব্যবহার হবে না, আর লোকাল গভর্নমেন্টের কোনো স্তরেই পোস্টাল ব্যালটের কোনো সিস্টেম নাই। এমপিওভুক্ত স্কুলের সার্বক্ষণিক শিক্ষক এবং কর্মচারীগণ স্কুল, কলেজ, মাদ্রাসা যেটাই হোক সবগুলো তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। খোদা না করুক কোথাও দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না বা কিছু অবনতি হয়েছে, ইন দ্যাট কেস আমরা সেনাবাহিনী যাতে আবার পরবর্তী ধাপে নিয়ে আসতে পারি সেজন্য এই পরিবর্তনটা আনা। জাতীয় নির্বাচন শেষ হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কোনো দিন তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ফলে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিত্ব কবে নাগাদ ফিরছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন নির্বাচন না হলে স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহি থাকে না, তাই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয় নাগরিকরা। যখন এই মনোনীত প্রতিনিধি থাকে তখন তাদের মধ্যে ওই ওনারশিপটা থাকে না। তারা মনে করে আমরা আসছি কয়েকদিনের জন্য, ইলেকশন হলে চলে যাব, সো তারা ওন করতে পারে না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় নির্বাচনগুলো হয়ে যাওয়া দরকার। সেনাবাহিনী আমাদের নির্বাচনে সবসময় একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাদের যে প্রেজেন্স সেটা কিন্তু এক ধরনের মানসিক ধরনের বার্তা দেয় যে অন্যায় করা যাবে না, এবং এই বার্তাটাই একটা ভালো নির্বাচন আয়োজন করার জন্য যথেষ্ট। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন হবে ধাপে ধাপে। এর জন্য 1 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি সংশ্লিষ্টরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের 6 সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকে দাবি জানানো হয়। পরে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তির নিয়োগ হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হয় ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে মন্ত্রী করা হয় তাকে। হজ নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে 2014 সালে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ও দল থেকে বহিষ্কৃতও হন।
2024 সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন লতিফ সিদ্দিকী। বর্তমান সরকার পুরনো স্বৈরাচারের পথেই হাঁটছে। তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের শেষে রাতে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। হবিগঞ্জের পৌর এলাকায় 144 ধারা জারি থাকায় দলটির কেন্দ্রীয় নেতারা প্রায় 5 ঘন্টা অবস্থানের পর বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন। এর আগে বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপি নেতারা। এরপর পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে গেলেও হবিগঞ্জের মিরপুর এলাকায় ফের বাধার মুখে পড়েন তারা। পরবর্তীতে এনসিপির 5 নেতাকে থানায় অভিযোগ দায়ের করার সুযোগ দেওয়া হয়। মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। আজকে এখানে প্রশাসন যেটা করলো, প্রশাসনের দায়িত্ব পালন করে নাই। প্রশাসন বিএনপির এজেন্ডা সার্ভ করেছে। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই। বাংলাদেশ থেকে কমপক্ষে 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া মালয়েশিয়া থেকেও 5000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার। স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই চুক্তিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে একটি প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, এই আঞ্চলিক শরণার্থী সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া। আটাশ জুলাই ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে হুমকির মুখে থাকা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে প্রতিবেদন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ বনের পশু রয়্যাল বেঙ্গল টাইগার নানা ঝুঁকিতে থাকলেও আসার কথা হলো বেড়েছে বাঘের সংখ্যা। তবে জলবায়ু পরিবর্তন ও চোরা শিকারের পর এবার বাঘ সংরক্ষণের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষতিকর ভাইরাসের সংক্রমণ ও নীরব পরজীবী। এমন পরিস্থিতিতে বুধবার পালিত হলো বিশ্ব বাঘ দিবস। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অহংকার ও প্রকৃতির ভারসাম্যের প্রধান প্রতীক। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যে বন রক্ষায় বাঘের ভূমিকা অপরিসীম। বাঘ না থাকলে বনে তৃণভোজী প্রাণী বেড়ে যেত, যা ধ্বংস করত বনের গাছপালা। তবে মানুষের লোভ আর প্রকৃতির বৈরিতায় বারবার হুমকিতে পড়েছে এই প্রাণী। সুন্দরবনে গত 10 বছরে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে 19টি। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্রেপিং জরিপ অনুযায়ী 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125টি। 2014 সালের জরিপে এই সংখ্যা ছিল 106টি। তবে 2021 থেকে 2026 সালের মধ্যে বিভিন্ন কারণে 91টি বাঘের মৃত্যু হয়। এর মধ্যে 58টি পিটিয়ে বা শিকার করে, 30টি বার্ধক্য বা অসুস্থতায় এবং 3টি প্রাণ হারিয়েছে প্রাকৃতিক দুর্যোগে। যেখানে বাঘের সংখ্যা এমনিতেই সীমিত, সেখানে যে কোনো ছোঁয়াচে রোগ বা ভাইরাসের বিস্তার পুরো বাঘের সংখ্যাকে ঠেলে দিতে পারে বিলুপ্তির মুখে। সাম্প্রতিক এক যৌথ গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের 68% বেশি বাঘের শরীরে ফিতা কৃমি,
এবং 53% বাঘের শরীরে গোলকৃমির সংক্রমণ ঘটেছে। এই পরজীবীগুলো বাঘের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শিকারের ক্ষিপ্রতা কমিয়ে দিচ্ছে। গবেষণায় আরও বলা হয়, শুধু বাঘ নয়, হরিণ ও বন্য শূকরের শরীরেও মিলছে এই সংক্রমণ। এছাড়া বনের চারপাশে কুকুরের মাঝে পাওয়া যায় ক্যালাইন ডিস্টেম্পার ভাইরাস, যা বাঘের জন্য মারাত্মক প্রাণঘাতী মহামারী রূপ নিতে পারে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেখে নিব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা 780 কেজি আনারস পাঠিয়েছেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে 620 পিস আনারস বাংলাদেশে পৌঁছেছে। রাজধানীর মিরপুর ডিওএইচএসে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের একটি ফ্ল্যাট ও সেখানে থাকা জিনিসপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার এ অভিযান চালানো হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বগুড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন রেলের যাত্রীরা। বুধবার গাবতলীর সুখানপুকুর রেল স্টেশনে একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে অন্তত 4 জন আহত হন। তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। লক্ষ্মীপুরের রামগতিতে মাটি খুঁড়ে 3টি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার পানির লাইন বসানোর সময় শ্রমিকরা এগুলো দেখতে পান। এসব বস্তু রামগতি থানায় নিরাপদে রাখার পর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য আলাদা জোন চালুর পর শুরু হয়েছে নানামুখী আলোচনা। এই উদ্যোগ কতটা প্রয়োজনীয় আর এ নিয়ে মানুষের মত কি? দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথাই থাকছে সেই প্রসঙ্গ। টিএসসির ক্যাফেটেরিয়াতে নারীদের জন্য আলাদা করে ফিমেল জোন তৈরির পর শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। এই উদ্যোগটা ঠিক কতটুকু প্রয়োজন, কি ভাবছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা? চলুন শুনে আসি তাদের কথাই। আমার ফ্রেন্ড যে হিজাব প্র্যাকটিস করে কিন্তু আমি করি না, ও চাইলে ওখানে খাইতে পারতো, কিন্তু ও খায় নাই কেন? কারণ ও আমার সাথে টাইম ইয়ে করতে পারে। এটা একদম নিজের ইচ্ছা মতো, যে চাইলো সে খাইলো, যে চাইলো না সে খাইলো না। আমার কাছে মনে হয় উদ্যোগটা অতি ক্ষুদ্র, বাট ইট মিনস কিছু একটা মিন করে এটা, যে কেউ ভাবছে অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে। অনেকে চিন্তা করে যে এটা তৈরি করা হলো বিভেদ কিনা, আমরা সবাই একসাথে মেলামেশা করব, একসাথে বসে আড্ডা দিব, এটা কেমন হঠাৎ করে এখনই কেন করা হলো। যে কারো হচ্ছে পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে যে এখানে যাবে অথবা যাবে না, তো যার যার ইচ্ছা, পার্সোনাল চয়েস যার যার। আপনি এই জায়গা দিয়ে এটা মানে একটা ডিসপ্লে, পোর্ট্রেয়াল ডিসপ্লে করে আপনি কি বুঝাইতে চাইলেন? যে মেয়েদের জন্য আলাদা একটা জায়গা আমরা চাইছি আপনার কাছে? এই জায়গাটা মানুষজনের জন্য অকুপাইড একটা অকওয়ার্ড জায়গা হয়ে গেছে। এটা কোনো ফিমেল জোন হয়নি আসলে। 4 বছর ধরে তুলনামূলক শান্ত থাকার পর ফের সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে। হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুই পক্ষ। হুথিদের সঙ্গে সৌদির সংঘাত আরও বাড়লে পশ্চিম এশিয়ার আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের। গত বছর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতে জর্জরিত পশ্চিম এশিয়া। এর মধ্যেই পুরাতন আরেকটি সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। 4 বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত একটি ইরানি ফ্লাইটকে ঘিরে। প্রায় 1 বছর পর ইয়েমেনের সানা বিমানবন্দরে একটি ইরানি বিমান অবতরণের চেষ্টা করলে অস্ত্র রয়েছে অভিযোগ তুলে সৌদি জোট তাতে হামলা চালায়। পরে সেই ইরান বিমানটি অন্য একটি স্থানে অবতরণ করতে বাধ্য হয়। এর পরপরই লোহিত সাগরে সৌদির ওপর নৌ অবরোধ দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ। এতে করে 1 দশকের বেশি সময় ধরে চলমান শত্রুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই হুতি বিদ্রোহী কারা এবং সৌদির সাথে এই গোষ্ঠীর কী শত্রুতা? হুতিদের প্রধান শক্তি ও মিত্র হলো ইরান।
এর আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ বা আল্লাহর সাহায্যকারী। 1990-এর দশকে হুসেইন আল হুতির নেতৃত্বে জাইদি শিয়া মতবাদের যাত্রা শুরু। 1962 সালে গৃহযুদ্ধের পর ইয়েমেনে সুন্নি শাসন এলে হুতিরা কোণঠাসা হয়ে পড়ে এবং বিদ্রোহী আন্দোলন গড়ে তোলে। 2014 সালে হুতি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। 2015 সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের দমনে হস্তক্ষেপ করলে এটি একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি চললেও মূল সমস্যার সমাধান কখনোই হয়নি। তেল সম্পদের ভাগাভাগি ও ক্ষমতার দ্বন্দ্ব ভেতরে ভেতরে ক্ষোভ বাড়াচ্ছিল। আর এর মধ্যেই আগুনে ঘি ঢেলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত। ফলে বছরের পর বছর শান্ত থাকার পর আবারও সৌদি আরবের সঙ্গে নতুন এক সর্বনাশা যুদ্ধের ঝুঁকি নিচ্ছে হুতিরা। জাতিসংঘ, ওমান এবং সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় সংকট নিরসনের চেষ্টা চললেও সমাধানের সম্ভাবনা নিয়ে হতাশা বাড়ছে। এমনকি থামার জন্য হুতিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় তেল রপ্তানির জন্য সৌদি আরব এখন পুরোপুরি লোহিত সাগরের ওপর নির্ভরশীল। তবে হুতিদের সঙ্গে সৌদির বড় সংঘাত হলে তা এই তেল রপ্তানির জন্য আরও চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া পশ্চিম এশিয়াতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে শিগগিরই কাঁধে বহনযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত 3 সূত্রের বরাতেই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় 6 থেকে 7 কোটি মার্কিন ডলার মূল্যের অন্তত 400 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে তেহরান। তবে এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। এর মধ্য দিয়ে টি-20-র পর ওয়ানডেতেও এখন অধিনায়ক হলেন লিটন দাস। 2 ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়। এছাড়া টেস্টে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। Going forward, the new white ball captain and the test captain আছে, we wish them very well. যে কারণে আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাবে তার বেস্ট পেস বলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have 3 different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রেখেই হলুদ জার্সি চিরতরে তুলে রাখলেন এই তারকা স্ট্রাইকার। মঙ্গলবারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন 34 বছর বয়সী ফুটবলার। সেখানেই তিনি জাতীয় দলের সঙ্গে দীর্ঘ 16 বছরের পথ চলার ইতি টানার কথা নিশ্চিত করেন। 2010 সালে মাত্র 18 বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। 130 ম্যাচে 80টি গোল এবং 59টি অ্যাসিস্ট রয়েছে তার। ফিফার নতুন এক বাণিজ্যিক পরিকল্পনার জেরে বিশ্বকাপ বর্জনের হুমকি দিচ্ছে ইউরোপের দেশগুলো। ফুটবলে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি প্রতিষ্ঠান গড়তে চায় ফিফা। তাদের লক্ষ্য বাণিজ্যিক সত্ত্বের শেয়ার বিক্রি করে বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে অন্তত $420 কোটি সংগ্রহ করা। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে ফিফার বর্তমান সভাপতি এবার সীমা অতিক্রম করেছে।
ফিফাকে ঠেকাতে চলতি সপ্তাহে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসছে ইউএফার ৫৫টি সদস্য দেশ। বিশ্বকাপের ফাইনালে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি এখনও উদযাপন করছেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। জয়ের আনন্দ আর জাতীয়তা বোধকে এক সুতোয় গাঁথতে দেশটির একটি স্পোর্টস শপে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক দৃশ্য। সেখানে আর্জেন্টিনার জার্সিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র ছাপিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে। আর্জেন্টিনার বেরাসাতেগি শহরের একটি ছোট্ট স্পোর্টস শপের বাইরে মানুষের দীর্ঘ সারি। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী ফুটবল ভক্তরা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। উদ্দেশ্য একটাই, নিজেদের প্রিয় আকাশি সাদা জার্সিতে বিনামূল্যে মালভিনাস দ্বীপপুঞ্জের মানচিত্রটি ছাপিয়ে নেওয়া। সাথে থাকছে 15 জুলাইয়ের তারিখ। এই দিনে 2026 বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে হারের পর সারা দেশের ফুটবল ভক্তরা যখন হতাশ, তখন এই অভিনব উদ্যোগ নেন দোকানটির মালিক আরিয়েল এসকালান্তে। তার মতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা মানুষের ভেতরের সুপ্ত আবেগ ও অধিকার বোধকে নতুন করে জাগিয়ে তুলেছে। ফাইনালে হারার পর আমি এখানে বসে ভাবছিলাম এখন আমি কি করতে পারি, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই বিষয়টি আমার মাথায় আসে। সেই চিন্তা থেকেই 15 জুলাই তারিখের সাথে মালভিনাসের মানচিত্র বসিয়ে দিই। এই উদ্যোগ শুধু সাধারণ ভক্তদেরই নয়, নাড়া দিয়েছে 1982 সালে মালভিনাস যুদ্ধে প্রবীণ যোদ্ধাদেরও। আরিয়েলের সাথে যোগ দিয়ে তাকে একটি সম্মানসূচক ফলক উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা। গতকাল কয়েকজন মালভিনাস বীর আমাকে ফোন করেছিলেন। তারা আমাকে ধন্যবাদ জানিয়ে একটি সম্মাননা ফলক দিতে এখানে আসবেন। ফোনে তাদের একজন আমাকে বলেছিলেন মালভিনাস আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দ্বন্দ্ব দীর্ঘদিনের। 1982 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর আজও তা ব্রিটিশদের অধীনেই রয়ে গেছে। তবে জার্সিতে মানচিত্র ছাপানোর এই দৃশ্যই যেন প্রমাণ করে মালভিনাস এখনো প্রতিটি আর্জেন্টাইনীয় হৃদয়ে অমলিন, যা তাদের বারবার এক সুতোয় বেঁধে রাখে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত, জানালেন দেশটির হাই কমিশনার। সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা। Our side, I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh. আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। অক্টোবর ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি। ইসির থাকছে বেশ কিছু নিয়মের পরিবর্তন। এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে রাখতে চায় জামায়াত। সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। হাসিনা সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ঢাকায় গ্রেপ্তার। শাপলা চত্বর গণহত্যা মামলার অন্যতম আসামি। কাল নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে। এনসিপির পদযাত্রা ঘিরে রাজনীতিতে ফের উত্তেজনা। হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের বাধা। গতকালের হামলার ঘটনায় মামলা দায়ের। এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে নতুন করে সংঘাতে ইয়েমেনের হুতিরা। চলছে পাল্টাপাল্টি হামলা। পশ্চিম এশিয়ার আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা। বাংলাদেশ দলে ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন, সহ অধিনায়ক হৃদয়। 3 সংস্করণে 2 অধিনায়ক রাখার সিদ্ধান্ত বিসিবির। When you have 3 different captains, now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।